ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা জানিয়ে দর্শক শুরু করছি আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি সুকন্যা আমির। দর্শক শুভ সকাল। চলুন ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে, দেখে নেই আজকের দিনে উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা। আজ বুধবার ৩ মার্চ ২০২১, ১৮ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪২ হিজরি। ১৭০৭ সালের এই দিনে যুবরাজ মুআজ্জম আওরঙ্গজেবের উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ করেন ও বাহাদুর শাহ নাম ধারণ করেন। ১৮৬১ সালের এই দিনে রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত করা হয়। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু হয়। ১৯৭৪ সালের এই দিনে তুর্কি DC-10 বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত হন। ১৯৭৮ সালের এই দিনে জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন করা হয়। ১৯৯১ সালের এই দিনে এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়। ১৮৪৫ সালের এই দিনে জন্ম নেন জার্মান গণিতবিদ ও দার্শনিক গেওর্গ কান্টের। ১৮৪৭ সালের এই দিনে বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্ম হয়। ১৫৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ শিখ গুরু রামদাস। ১৭০৭ সালের এই দিনে দাক্ষিণাত্যের শিবিরে আওরঙ্গজেবের মৃত্যু হয়। ১৯৯২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেন। দর্শক দেখে নিলেন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। দর্শক আপনারা জানেন শরীর এবং মনকে সতেজ রাখতে সহযোগিতা করে ইয়োগা, তাই আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ইয়োগা পাঠ। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয়, আছেন আমার সঙ্গে এমিলিয়া। আমরা ইয়োগা পর্বে চমৎকার কিছু আসন, প্রাণায়াম এগুলোর অনুশীলন করি। আজকে আমরা এমন একটা আসন নিয়ে আলোচনা করব যে আসনটা আমাদের পাটাকে শক্তিশালী করবে, ধ্যানের জন্য, মেডিটেশনের জন্য আমাদেরকে প্রস্তুত করবে। মেডিটেশন এই কালে খুব উপযোগী একটা বিষয়। স্ট্রেস, টেনশন এবং ৭৫% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করার জন্য এই মেডিটেশনটা আমাদের জন্য খুবই জরুরি। বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে আমরা যদি মেডিটেশন রেগুলার করি, সেই সঙ্গে সঠিক জীবন দৃষ্টি, এই সঠিক জীবন দৃষ্টিটাকে আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা এই ৭৫% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করতে পারি। তো তার মধ্যে মেডিটেশন, এই মেডিটেশনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে চাই। প্রস্তুত করার জন্য আমাদের সাধকরা অনেকগুলো আসনের প্রচলন করেছেন, যে আসনগুলো মেডিটেটিভ পোজ, ধ্যানের জন্য উপযোগী। সেই ধরনের একটা আসন হচ্ছে পদ্মাসন। এই পদ্মাসনটাকে আজকে আমরা অনুশীলন করব। পদ্মের ন্যায় যে আসন, সেটাই হচ্ছে পদ্মাসন। পানিতে যখন, পুকুরে যখন আমরা পদ্ম দেখি, সেই পদ্মের যে একটা শান্তিময় অবস্থা, একদম স্থিরকৃত অবস্থা, একজন সাধক যখন ধ্যান করেন, মেডিটেশন করেন, তখন তার অবস্থাও সেই রকম হয়। তিনি শান্ত হন, সমাহিত হন, চমৎকার একটা ব্যালেন্স পর্যায়ে থাকেন, প্রশান্তি বিরাজ করে। তো আজকে আমরা সেই প্রশান্তি অর্জনের আসন, ধ্যানের আসন, সেটাকে অনুশীলন করব। পদ্মাসন, লোটাস পশ্চার। লোটাস পশ্চার কিরকম করে করতে হয় আমরা একটু দেখে নেই। আমরা প্রথমে দুপা সামনে ছড়িয়ে বসবো, দুপা সামনে ছড়িয়ে বসবো, দুপা সামনে ছড়িয়ে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। গুড। এটার নাম হচ্ছে দণ্ডাসন। এই দণ্ডাসন থেকে আমরা ধীরে ধীরে পদ্মাসনের দিকে যাব। প্রথমে আমরা আমাদের হাঁটুটাকে, অর্থাৎ ডান পায়ের যে হাঁটু সেটাকে ভাঁজ করে রাখবো। হ্যাঁ, দেন আস্তে আস্তে নিয়ে আসেন। হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, 2 হাত হাঁটুর উপরে রাখেন। এবার আস্তে আস্তে এটা পাকে উপরে তুলেন, এক পা তুলে ফেলেন। হ্যাঁ, গুড।
এবার অন্য পাটাকেও আমরা তুলে ফেলবো। আমাদের যে গোড়ালি আছে সেই গোড়ালিটাকে আমরা পেটে লাগানোর চেষ্টা করব, যতটুকু পারি, যতটুকু যায় ততটুকু আমরা লাগানোর চেষ্টা করব, তাহলেই আমাদের পদ্মাসন হলো। এরপরে হাতের ভঙ্গিমাটাকে আমরা চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এই অবস্থায় আমরা এটাকে জ্ঞান মুদ্রা বলে, চিন মুদ্রা বলে, এটা আমরা এই অবস্থায় রাখতে পারি। সেটা উপরের দিকেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। আমরা নিচের দিকে একটু দেখাই, হ্যাঁ নিচের দিকে, চাইলে নিচের দিকেও রাখতে পারি এই অবস্থায়, আবার উপরের দিকেও রাখতে পারি। তো আমরা একটু উপরের দিকে রাখি এখন। এই হচ্ছে আমাদের পদ্মাসন। পদ্মাসন খুবই উপযোগী একটা আসন ধ্যানের জন্য। পদ্ম, হ্যাঁ পদ্মের যে একটা, পদ্ম যে শান্তির একটা প্রতীক, সেই রকম করে এই আসনে যখন আমরা চোখটাকে বন্ধ করে বসবো, হ্যাঁ একটু চোখ বন্ধ করি, দেখবেন যে একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এই শান্তিটাই এই পৃথিবীর জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সব জায়গায়, অধিকাংশ জায়গায় হচ্ছে অশান্তি, আর মনটা যদি ঠিক না থাকে তাহলে কখনো শান্তিটা অর্জিত হবে না। তো এই মনটাকে শান্তিময় করার জন্য হচ্ছে পদ্মাসন। পদ্মাসনে যখন আমরা বসি তখন আমাদের কনসেন্ট্রেশনটা বাড়ে, রাগ উত্তেজনা এই জিনিসগুলো দূর হয়। এই পদ্মাসনটাকে আমরা ভালো করে আজকে আয়ত্ত করব, খুঁটিনাটি বিষয়গুলোকে দেখব। এটাকে আয়ত্ত করার জন্য কিভাবে ফ্লেক্সিবিলিটি অর্জন করব, সঠিক প্রক্রিয়ায় কিভাবে বসবো। এবার একটু আস্তে করে চোখ খুলুন। এই পদ্মাসন, এটা ওনারা যেরকম সহজ করে করে দেখালেন, আপনাদের অনেকের কাছেই সেই রকম সহজ মনে নাও হতে পারে। তো এটাকে সহজ করার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে আমরা যখন ফলো করব তখন পদ্মাসনটা আমাদের কাছে খুব সহজ হবে। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক। তো এই প্রজাপতি টেকনিকটাকে আমরা একটু আয়ত্ত করে নিই। এবার আস্তে আস্তে একটু পা ছাড়িয়ে নেন, পদ্মাসন থেকে আমরা পা ছাড়িয়ে নিই, দুই পা সামনে ছড়িয়ে বসি, দণ্ডাসন, দণ্ডাসনে বসি, গুড। এবার দুই হাঁটুকে আমরা একসঙ্গে ভাঁজ করব, দুই হাঁটুকে একসঙ্গে ভাঁজ করি, হ্যাঁ গুড। এবার পায়ের পাতাকে একসঙ্গে করব, দুই পায়ের পাতাটাকে একসঙ্গে করব এবং আস্তে আস্তে হাঁটু দুটোকে নিচে নামিয়ে ফেলবো এবং দুই হাত দিয়ে দু পায়ের সামনের অংশটুকু আমরা ধরবো, ধরে যতটুকু পারি জননেন্দ্রিয়ের দিকে আমরা নিয়ে আসবো, যতটুকু পারা যায়। মেরুদণ্ড স্ট্রেট রাখার চেষ্টা করবো, মেরুদণ্ড আমরা স্ট্রেট রাখার চেষ্টা করবো। এত গুড, চমৎকার। এখন কি করবেন? এখন প্রজাপতি নিয়ে উঠতে থাকবেন। হ্যাঁ, প্রজাপতি যেরকম করে উঠতে থাকে সেই রকম, তাহলেই আপনার এই পদ্মাসনটা সহজ হবে। কেন? কারণ পদ্মাসন করার সময় আপনার এই জায়গাটুকু যদি শ্রোণীচক্র, পেলভিক রিজিয়ন, এই পেলভিক রিজিয়নের মাসল, তারপরে এখানকার যে জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো যদি ফ্রি না হয় তাহলে আপনি পদ্মাসন সহজে করতে পারবেন না। তো এখন আমরা যে টেকনিকটা অবলম্বন করব, বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক বা তিতলি আসন, এটা করলে আপনার এই জায়গাটা সহজ হবে, ফ্লেক্সিবল হবে এবং আপনি খুব সহজে পদ্মাসনটাকে করতে পারবেন। তাহলে আমরা এবার দেখছি বাটারফ্লাই, হ্যাঁ প্রজাপতি নিয়ে উঠতে হবে। গুড। এবার একটু পা, হাঁটু দুটো উপরে উঠান, নিচে নামান, উপরে উঠান, নিচে নামান, হ্যাঁ আবার উপরে নিচে, উপরে নিচে, হ্যাঁ আর একটু দ্রুত করেন, একটু দ্রুত, হ্যাঁ এই অর্থাৎ আপনি ধীরে ধীরে স্পিডটাকে বাড়াবেন, একবারে স্পিড বাড়াবেন না, আস্তে আস্তে, হ্যাঁ লাইক এ বাটারফ্লাই, হ্যাঁ উঠতে থাকবেন। গুড গুড, চমৎকার। হ্যাঁ দুটো প্রজাপতি উড়াউড়ি করছে। এই জায়গাটা ফ্রি হবে, পদ্মাসনটা আপনার জন্য সহজ হবে। আপনার জন্য অনুকূল যতটুকু সময় আপনি করতে পারেন, কষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আপনি করবেন। এই হচ্ছে আমাদের বাটারফ্লাই পশ্চার, অর্থাৎ এটা অনুসরণ করলে আপনার পদ্মাসনটা সহজ হয়ে যাচ্ছে। এবার একটু স্লো, হ্যাঁ থামেন। এটা গেল একটা টেকনিক। এবার আমরা আরেকটা টেকনিক দেখবো, এই প্রজাপতিটাকে, এই পদ্মাসনটাকে, প্রজাপতির পাশাপাশি এবার আমরা পদ্মাসনটাকে সহজ করার জন্য আরেকটা টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকের নাম হচ্ছে মাদার্স ক্রেডল। অর্থাৎ মা যখন তার বাচ্চাটাকে কোলে নিয়ে দোলনার মতো করে দোলায়িত করতে থাকেন, এই ধরনের কিছু বিষয়, টেকনিক আমরা দুটো দেখাবো। প্রথমে একটা দেখাবো, তারপর আরেকটা দেখাবো। প্রথমে একটা ছোট বাচ্চা, সিঙ্গেল বেবি, একটু সহজ করে ধরা। তো এই টেকনিক আমরা প্রথমে দেখব। হ্যাঁ একটু দেখান। গুড। একদম কাছে নিয়ে, হ্যাঁ একদম কাছে নিয়ে একজন মা যখন তার বাচ্চাটাকে এরকম করে দুলাতে শুরু করেন, বিষয়টা এরকম। গুড, হ্যাঁ শুরু করেন। হ্যাঁ নাইস।
এটা করলে কি হবে, তাহলে এই রিজিয়নগুলোর যে জয়েন্ট সেগুলো ফ্রি হবে। হ্যাঁ, দেখেন কি সুন্দর, চমৎকার। এবার অন্য পায়ে করেন, কিছুক্ষণ একটা পায়ে করলেন, করার পরে পরবর্তী পায়েও সমানভাবে আমাদেরকে করতে হবে, তাহলে ব্যালেন্স ঠিক হবে। হ্যাঁ, এবার করুন। গুড, এবার একটু রিল্যাক্স করেন, একটু রিল্যাক্স করেন। হ্যাঁ, নর্মাল, হ্যাঁ, সুখাসনেই রিল্যাক্স করেন। আমরা দেখলাম যে মাদার্স ক্রেডলের একটা টেকনিক, যে বাচ্চাটাকে কোলে নিয়ে হ্যাঁ এরকম করে দুলানো, এতে কি হচ্ছে, আপনার পেলভিক রিজনগুলোর জয়েন্টগুলো ফ্রি হচ্ছে, পদ্মাসনটা সহজ হবে। এবার আমরা এই মাদার্স ক্রেডলের আরেকটা টেকনিক দেখব, এটা আরেকটু সহজ। হ্যাঁ, এবার একটু দেখেন, এক হাতে এক পা ধরবেন, হ্যাঁ হ্যাঁ দেন, এবার একটু দোলা দেন, আর এই যে দোলা দেন। আগেরটা যদি না পারেন তাহলে এটা করবেন, এটাও সহজ, এটা করলেও আপনার জিনিসগুলো ফ্রি হবে। হ্যাঁ, বাচ্চাটাকে একটু দূরে রেখে আপনি দুলাচ্ছেন। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় সুখাসনেই বসে থাকি। আমরা আরেকটা টেকনিক দেখলাম, মাদার্স ক্রেডল টেকনিক, এটাও করবেন, তাহলে পদ্মাসনটা সহজ হবে। এই যে পদ্মাসন, এই পদ্মাসন উপকারটা কি, পদ্মাসনের উপকার কি? উপকার হচ্ছে, প্রথম যে উপকার, আপনি ধ্যানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন, মেডিটেশনের জন্য। আর মেডিটেশনের করতে শর্ত হচ্ছে আপনার শরীরটা শিথিল হতে হবে, মনটা স্থির হতে হবে। তো যখনই আমরা পদ্মাসনটাকে আয়ত্ত করব, তখন আমাদের শরীর শিথিল হবে, অহেতুক নড়াচড়া। আপনি দেখবেন যখন আপনি পদ্মাসনে বসছেন, তখন আপনার মেরুদণ্ড কিন্তু একদম স্ট্রেট, ঝিমুনিটা আপনার ধারে কাছে আসতে পারছে না। যখন আপনি পদ্মাসন করছেন, মেরুদণ্ড একদম স্ট্রেট, বডির অহেতুক নড়াচড়াটা কম। চাইলেও আপনার মেরুদণ্ড বাঁকা করে রাখতে পারবেন না, অনেক কষ্ট হবে। তো এ কারণে মনোসংযোগ বৃদ্ধি করতে, মনটাকে স্থির করতে, মেডিটেটিভ স্টেটে যাওয়ার জন্য পদ্মাসনটা আমাদের জন্য খুবই উপকারী। আর শারীরিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে পায়ের ব্যথা, হাঁটুতে যদি ব্যথা থাকে, তারপরে অনেকের আবার পায়ের গোড়ালিতে ব্যথা থাকে, এই ধরনের ব্যথা বেদনার ক্ষেত্রেও এই পদ্মাসনটা আমাদেরকে খুবই উপকার প্রদান করতে পারে। এই জন্য আমরা পদ্মাসন করব। আর পদ্মাসনে বসে যদি আপনি প্রাণায়াম চর্চা করেন, দমের চর্চা করেন, ট্রিমেন্ডাস রেজাল্ট। একদম ফুসফুসটাকে আপনি ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারবেন, ফুসফুস শক্তিশালী হবে, রেসপিরেটরি ডিজিজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আমরা ফুসফুসের ব্যাধিতে যে ভুগি, এটার মূল কারণ হচ্ছে আমাদের বডিতে আমরা ঠিকমতো অক্সিজেন নেই না। এই ঠিকমতো অক্সিজেন না নেওয়ার কারণেই শরীর খুব সহজেই রোগাক্রান্ত হয়। এই জন্য আমাদেরকে এই পদ্মাসনের অভ্যাস করতে হবে। এটা অভ্যাস করলে আপনি দেখবেন যে শুধু যে ফুসফুস থেকে আপনি নিরাময় লাভ করছেন তা না, ফুসফুস এটা যখন শক্তিশালী হবে, অন্যান্য অর্গানগুলো তখন শক্তিশালী হবে। কারণ একটা অঙ্গ আরেকটা অঙ্গের সঙ্গে রিলেটেড। একটা অঙ্গ যখন ভালো রাখবেন, অর্থাৎ ফুসফুস যখন দমটাকে বেশি করে নিতে পারবে, তখন অন্যান্য অঙ্গগুলো ভালো থাকবে। কারণ ফুসফুসে অক্সিজেন যায় বলেই আমরা, আমাদের বাকি অঙ্গগুলোও ভালো থাকে। তো এই জন্য এই পদ্মাসনটাকে আমরা অনুশীলন করব। কতক্ষণ অনুশীলন করবেন? পদ্মাসন যেহেতু একটা মেডিটেটিভ পশ্চার, ধ্যানের আসন, আপনি যতক্ষণ ধ্যান করতে চান ততক্ষণ আপনি এই পজিশনে থাকতে পারেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি বেশি সময় থাকতে পারবেন না। এক্ষেত্রে আপনি ধরেন যে ডান পা আগে তুললেন, ডান পা তুলে আপনি হয়তো 30 সেকেন্ড বসতে পারেন। 30 সেকেন্ড বসেন, 30 সেকেন্ড পরে আবার পা চেঞ্জ করে বাম পাটা আগে তুলেন এবং এরকম করে 30 সেকেন্ড থাকেন। এইভাবে আপনি ইন্টারচেঞ্জ করে করে সময়টাকে বাড়িয়ে নেবেন। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো সময় নাই যে কত সময় আপনি থাকবেন, এটা আপনার শারীরিক সামর্থ্যের উপরে নির্ভর করছে। এই গেল আমাদের পদ্মাসন। এবং মেরুদণ্ডের জন্য কিন্তু আমাদের এই পদ্মাসনটা খুবই উপকার করে। একদম মেরুদণ্ড স্ট্রেট থাকে, আর যত মেরুদণ্ড স্ট্রেট থাকবে আপনি ফিজিক্যালি ফিট এবং শরীরটাকে, মনটাকে আপনি উপভোগ করতে পারবেন। শরীর যে একটা আনন্দের উৎস, মন যে একটা আনন্দের উৎস, সেটাকে আপনি ফিল করতে পারবেন। তো এই পদ্মাসনটাকে আমরা অনুশীলনে রাখবো। এটা হচ্ছে লোটাস পশ্চার। এবার আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য, আমরা আগেই বলেছি যে শরীরটাকে ভালো রাখার জন্য প্রত্যেকটা অর্গানগুলোকেই ভালো রাখতে হবে। আমাদের একটা সিস্টেম আছে শরীরে, সেটার নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজনন তন্ত্র।
এই প্রজননতন্ত্র যতক্ষণ ভালো না থাকছে ততক্ষণ দেখবেন যে আপনিও ভালো থাকতে পারবেন না। অর্থাৎ একটা সিস্টেম ডিস্টার্ব হলেই আরেকটা সিস্টেম প্রভাবিত হবে নেগেটিভলি। এই জন্য প্রত্যেকটা সিস্টেমকে ভালো রাখতে হবে এবং এটাকে আমরা অবহেলা করি বেশি। প্রজননতন্ত্রের যত্নায়ন আমাদের হয়টা কম। তো এটাকে ভালো রাখার জন্য আমরা আজকে একটা বিশেষ মুদ্রা অনুশীলন করব। যোগাতে মুদ্রা আছে, এই মুদ্রাটা যদি আমরা অনুসরণ করি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা চমৎকারভাবে কাজ করবে এবং এই ধরনের যত অসুখ বিসুখ আছে সেগুলো থেকে আমরা ধীরে ধীরে নিরাময় লাভ করার পথে অগ্রসর হতে পারব। এটাকে যোগাতে বলা হয় অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা এটা আসছে অশ্ব থেকে। অশ্ব যখন মল ত্যাগ করে তখন হয়তো আমরা অনেকেই দেখেছি অথবা কেউ দেখি নাই। অশ্ব যখন মল ত্যাগ করে, অশ্ব অবশ্য অনেকেই নাও দেখে থাকতে পারেন, কিন্তু গরু যখন মল ত্যাগ করে আমাদের অনেকেই দেখেছেন। সে যখন মল ত্যাগ করে, মল ত্যাগ করার পরে সে একটা এরকম করে একটা কামড় দেয় বা একটু চাপ দেয়, হ্যাঁ, সংকুচিত করে তার মলদারটাকে, তারপর অবশিষ্ট মল যা আছে সেগুলোকে ফেলে দেয়, আবার চাপ দেয়, আবার ফেলে দেয় এবং সে পরিষ্কার হয়ে যায়। তো আমরা মানুষরা কি করব, আমরা আমাদের প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য আমাদের যে মলদার আছে, গুহ্যদ্বার আছে, এটাকে কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব, কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব। এটাই হচ্ছে উপকার, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। অর্থাৎ মলদারটাকে সংকোচন করা, প্রসারণ করা, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, কন্ট্রাকশন, এক্সপানশন, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। তাহলে আমরা অশ্বিনী মুদ্রা এটা নিজে করতে হবে, দেখানোর কোনো বিষয় নাই। তবে আপনাদের জন্য বিষয়টাকে আমরা সহজ করতে পারি এটা উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে, ধরেন আপনার পেশাব ধরেছে, প্রচন্ড পেশাবের বেগ পেয়েছে, সেই সাথে আপনার টয়লেটে যাওয়ারও বেগ পেয়েছে, কি করবেন? আপনি স্বাভাবিকভাবে কিছু একটা ভঙ্গি করবেন, অর্থাৎ জিনিসটাকে ধরে রাখার জন্য আপনি যা যা করেন, হ্যাঁ, যাতে আপনার প্রস্রাবটাও বেরিয়ে না যায়, আবার সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটাও যাতে বেরিয়ে না যায়, একটা প্রচেষ্টা গ্রহণ করবেন। এই প্রচেষ্টা গ্রহণ করলে যে অবস্থাটা হবে এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। এবং মানে বিস্ময়কর ব্যাপার যে সারা পৃথিবী গবেষণা করে প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা এক্সারসাইজ আবিষ্কার করেছে, সেটার নাম হচ্ছে ক্যাজেল এক্সারসাইজ বা কিগল এক্সারসাইজ। তো এই যে কিগল, হ্যাঁ, ক্যাগেল, ক্যাজেল, যে নামেই বলি আমরা, যে উচ্চারণে এটাকে বলি, এটা ইটস নাথিং বাট অশ্বিনী মুদ্রা। আমাদের বুজুর্গ মনি ঋষিরা সেই 5000 বছর আগে, 5500 বছর আগে এটাকে আবিষ্কার করে বসে আছেন। আর আমরা গবেষণা করে লক্ষ লক্ষ ডলার, পাউন্ড, হ্যাঁ, টাকা খরচ করে আমরা এটাকে আবিষ্কার করছি। তো আমাদের এই প্রাচীন কালের বুজুর্গ মনি ঋষিরা যে পদ্ধতিগুলোকে আবিষ্কার করে গিয়েছেন সেগুলো যদি আমরা অনুসরণ করতে পারি নিঃসন্দেহে আমরা সবাই ভালো থাকবো। তো এই অশ্বিনী মুদ্রা যখন আপনি করবেন তখন আপনার প্রজননতন্ত্রের সমস্যা দূর হয়ে যাবে। যত ধরনের দুর্বলতা আছে, সেটা দাম্পত্য জীবনের দুর্বলতা হোক বা অন্য যে কোনোভাবে সেই দুর্বলতাটুকু হোক, আপনি দেখবেন যে খুব চমৎকার রেজাল্ট পাচ্ছেন। আপনার দাম্পত্য জীবনের সময় থেকে শুরু করে অনেক কিছুই আপনার বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি দাম্পত্য জীবনটাকে খুব সহজ করে যাপন করতে পারবেন, এটা আনন্দ বিরাজ করবে, আপনি আনন্দ দিতে পারবেন। এটা এই জন্য আমরা এটাকে অনুশীলন করব। পাশাপাশি এই অশ্বিনী মুদ্রা যদি আমরা অনুশীলন করি তাহলে কি হবে, যে অনেকের মলদার ঝুলে পড়ে, এনাসটা ঝুলে পড়ে, তো এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। মেয়েদের অনেক ক্ষেত্রে, মহিলাদের অনেক ক্ষেত্রে জরায়ুটা ঝুলে যায়, নিচের দিকে নেমে যায়, এক্ষেত্রেও আমরা এটাকে অনুশীলন করতে পারি। আর সবচেয়ে বড় হচ্ছে, পৃথিবীতে অশান্তির একটা বড় কারণ হচ্ছে এই বিষয়টাই, অর্থাৎ জৈবিক বিষয়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখবেন যে অনেক কিছুই সহজ। তো এই জৈবিকতাটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অনাকাঙ্ক্ষিত কাম, ক্রোধ, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই মুদ্রা যদি আমরা অনুশীলন করি, আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। আপনি যখন চাইবেন তখন আপনার জৈবিক শক্তিটাকে কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, অহেতুক এই জিনিসের অপচয় হবে না, এবং এই অপচয় না করাটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই শক্তিটাকে আমরা যত অপচয় করব তত আমাদের জীবনটাও বিষময় হবে, বিষযুক্ত হবে। এই জন্য আমরা এই মুদ্রাটার অনুশীলন করব, তাহলে আমাদের প্রজননতন্ত্র ভালো থাকবে। নানান ধরনের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো দূর হবে। অশ্বিনী মুদ্রাটা কতক্ষণ কিভাবে করবেন, আমরা তো প্রসেসটা আগেই বলেছি, যে মলদারটাকে সংকোচন করে ধরে রাখবেন, ছেড়ে দেবেন, সংকোচন করবেন, ছেড়ে দেবেন। তো এটা কি আসনে বসে করবেন, এই মুদ্রাটা দাঁড়িয়ে করবেন, বসে করবেন, কিভাবে করবেন? এটা অনেকগুলো আসনে করা যায়, যেমন গোমুখাসনে করা যায়, গোমুখাসনে অশ্বিনী মুদ্রা।
তারপরে বজ্রাসনে অশ্বিনী মুদ্রা, তারপর বিপরীত করণীতে অশ্বিনী মুদ্রা, সুপ্ত ভদ্রাসনে অশ্বিনী মুদ্রা, এইভাবে আমরা এটাকে অনুশীলন করতে পারি। তো আজকে আমরা বজ্রাসনে বসে বিষয়টাকে অনুশীলন করব। তো আমরা একটু বজ্রাসনে বসে যাই, দুপা সামনের দিকে ছড়িয়ে দণ্ডাসনে বসি। হ্যাঁ, এবার ডান পাটাকে ভাঁজ করি, বাম পাটাকে ভাঁজ করি, দুই হাত হাঁটুর উপরে রাখি, মেরুদণ্ড সোজা রাখি। এই অবস্থায় আপনি আপনার মলদ্বারটাকে সংকুচন করবেন, প্রসারণ করবেন, সংকুচন করবেন, অর্থাৎ টাইট করলেন, ছেড়ে দিলেন, টাইট করলেন, ছেড়ে দিলেন। কেউ দেখছে না, আপনি করতে থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উপকারটা হচ্ছে অনেক বেশি। তো এটা এই প্রজননতন্ত্রের সুস্থতার এই হারটাকে যদি আপনি বাড়াতে চান, এটাকে অনুশীলন করবেন। কয়বার? এক সিটিংয়ে আপনি কমপক্ষে 20 বার, একবার বসলেন কমপক্ষে 20 বার করবেন, আর শক্তি সামর্থ্য থাকলে আরো বেশি করে করেন। আপনার প্রজননতন্ত্র নিয়ে, দাম্পত্য জীবনের বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর আজকে আমরা ন্যাচারোপ্যাথি টিপস হিসাবে কি করব? প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা কাজ করবেন, বিশেষ করে পুরুষরা। জিওল মাছ খাবেন, যে মাছগুলো আমাদের স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, সিমেন্টটাকে, বীর্যটাকে গাঢ় করবে এবং আপনার দাম্পত্য জীবনটা চমৎকার হবে, সুন্দর হবে। কি মাছ? শিং মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছগুলোকে বেশি করে খাবেন। আপনার দাম্পত্য জীবন সুন্দর হবে এবং প্রজননতন্ত্রটাকেও আপনি ভালো রাখতে পারবেন। প্রিয় শরীর, আপনারা আজকে একটা আসন দেখলেন, প্রাণায়াম দেখলেন, আসন দেখলাম আমরা, তারপরে আমরা প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা মুদ্রা দেখলাম। এই আসন মুদ্রা আমরা এটা চর্চা অব্যাহত রাখবো, আমাদের জীবন সুন্দর হবে, সুখময় হবে। তো পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে নতুন একটা আসন, প্রাণায়াম কিংবা মুদ্রা নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক দেখছিলেন ইয়োগা পাঠ। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। দর্শক, এই পর্যায়ে আমাদের নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে সংবাদপত্র পর্যালোচনা। তবে তার আগে দেখে নেব আজকের সংবাদপত্রের কিছু শিরোনাম। দর্শক, শুরু করব বাংলাদেশ প্রতিদিন দিয়ে। বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনামগুলো রাখা হয়েছে তার মধ্যে যেটি উল্লেখযোগ্য রয়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। মশার আক্রমণে বিপর্যয় নগরে, এবং বিভিন্ন বিশ্লেষকরা যারা বলছেন মশা তাড়াতে নেই সমোন্নতি উদ্যোগ, র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম জরুরি এবং মারার ওষুধ কার্যকর নয়। দর্শক, চলে যাব পরের সংবাদপত্রে। কালের কণ্ঠ রয়েছে এ পর্যায়ে আমার হাতে, এবং কালের কণ্ঠের যে প্রধান শিরোনাম রাখা হয়েছে, গণতন্ত্র মানবাধিকারে আশা জাগাচ্ছে বাইডেন প্রশাসন, এবং আরও একটি শিরোনাম পাশাপাশি রাখা হয়েছে, বিএনপির সমাবেশ মানে অচল ফর্মুলা। এ পর্যায়ে চলে যাব প্রথম আলোর অনলাইন ভার্সনে, এবং সেখানে শিরোনাম করা হয়েছে স্বর্ণের দাম ভরিতে কমছে ১৫১৬ টাকা, এবং আরও একটি শিরোনাম রয়েছে সংশোধিত এডিপি অনুমোদন, জনগণের জন্য খাদ্য, বাসস্থান ও টিকার প্রাধান্য দিচ্ছে সরকার, বলছেন প্রধানমন্ত্রী। দর্শক, এ পর্যায়ে রয়েছে সমকাল পত্রিকা, এবং সেখানের প্রধান শিরোনাম রাখা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে ৯/৬, এবং আরও কয়েকটি শিরোনামে রয়েছে আমলারা নিজেই করবেন নিজের কাজের মূল্যায়ন, চালু হচ্ছে অনলাইন পদ্ধতির APARN। দর্শক, চলে যাব দ্য ডেইলি সান পত্রিকায়, এবং দ্য ডেইলি সানের যে প্রধান শিরোনাম রাখা হয়েছে স্মোকিং আনঅ্যাবাইটেড ইন পাবলিক হসপিটালস। কিছু অনলাইন পত্রিকা রয়েছে দর্শক এ পর্যায়ে আমার হাতে, এবং বাংলা নিউজ 24 রয়েছে আমার হাতে। বাংলা নিউজ 24-এর যে শিরোনাম রাখা হয়েছে খাদ্য গৃহায়ন টিকায় গুরুত্ব দিচ্ছে সরকার, বলছেন প্রধানমন্ত্রী। কাঁচামালের দাম দ্বিগুণ, বাড়ছে সিমেন্টের দাম, ডিজিটাল আইনের অপপ্রয়োগ বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, শেষ করব দ্য নিউ ইয়র্ক টাইমসের শিরোনাম দিয়ে, এবং সেখানে শিরোনাম রাখা হয়েছে enough vaccine will be available for every US adult by May 31, Biden says. দর্শক, এই ছিল আমার কাছে আজকের প্রধান কয়েকটি পত্রিকার কিছু শিরোনাম। এ পর্যায়ে চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়, এবং আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হচ্ছেন নুরুল কবির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নুরুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনি আজকের পত্রিকার কিছু শিরোনাম দেখে নিয়েছেন এবং আমরা শুরুতেই আপনার সাথে আলোচনায় যেতে চাই। বাংলাদেশ প্রতিদিনের যেই শিরোনামটি রাখা হয়েছে, মশার আক্রমণে বিপর্যয় নগরে, এবং সেখানে যেই বিশ্লেষকদের মতামত নেওয়া হয়েছে তাদের মতামত অনুযায়ী যদি বলা যায় যে তারা বলছেন মশা তাড়াতে নেই সমন্বিত উদ্যোগ এবং মশা মারার ওষুধ কার্যকর নাই এবং র্যাপিড অ্যাকশন প্রোগ্রাম জরুরি। আপনার কাছে কি মনে হয়, এবং এই মশার আক্রমণে যেই নগরবাসী যে অতিষ্ঠ এবং মেয়রকে নানাভাবে তারা দুষছেন, কিভাবে এর থেকে উত্তরণ করা যায় সেই বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। বিশেষজ্ঞদের যে সমন্বিত উদ্যোগের কথা বলা হয়েছে সেটি অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের মনে রাখতে হবে যে প্রথম কথা যে সমন্বিত উদ্যোগটি কাদের মধ্যে হবে। আমাদের প্রথমে একটি সমস্যা সমাধানের জন্য সবার আগে যেটি প্রয়োজন এটির কারণটি নির্ণয় করা দরকার। কারণটি যদি আমরা না জানতে পারি তাহলে আমরা এটি কখনোই সমাধান করতে পারবো না। এবং অতীতে আমরা দেখেছি অনেক বড় বড় সমস্যার ভুল কারণ নির্দেশ করার কারণে আমরা দৃশ্যত সমস্যাটি সমাধান করেছি, কিন্তু আসলে সমস্যাটি আরো বেড়ে গিয়েছে। আমরা যদি লক্ষ্য করেন তাহলে মশার যে বর্তমান প্রকোপ, যেটি অলরেডি আলোচনায় চলে এসছে আমাদের প্রাত্যহিক জীবনে, এটি আমরা ইতিমধ্যেই এটি খুব ভালোভাবে অনুধাবন করছি। সেটি হলো যে মশা দিনে একটি নির্দিষ্ট সময় এবং শহরের কিছু নির্দিষ্ট এলাকায় কিন্তু খুব ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। মশা ছড়িয়ে পড়ে যেখানে সবুজ এলাকা বেশি, যেমন আপনি যদি ঢাকার উত্তরা, গুলশান, বাড়িধারা, এমনকি ক্যান্টনমেন্টে দেখেন, এখানে মশার প্রকোপ তুলনামূলকভাবে পুরান ঢাকার থেকে বেশি। আবার যে জায়গা দিয়ে জলাশয় রয়েছে বা নদীর নালা রয়েছে বা খালের নালা রয়েছে সেখানেও মশার প্রকোপটা বেশি। এই দুইটি এলাকাতে মশার প্রকোপ বেশি হওয়ার পেছনে পরিবৈশ্বিক কারণগুলো নির্দেশ করতে হবে। সবুজ এলাকা আমরা চাই আরো বাড়ুক, জলাশয় আমাদের ঢাকা শহর বা আমাদের দেশের একটি বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য, আমরা সেটিও চাই সেটি থাকুক, কিন্তু এটি আমাদের যদি মশার প্রকোপ বৃদ্ধিতে নানাভাবে সহায়তা করে থাকে তাহলে আমাদের এই বিষয় নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা করতে হবে বিশেষজ্ঞদেরকে নিয়ে, যারা জলাশয়ের বিশেষজ্ঞ, যারা সবুজ বনানীর বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে আমাদের একটি বছর ব্যাপী পরিকল্পনা করতে হবে। এটি শুধুমাত্র মশার সময়কালে আমরা মশাকে নিয়ন্ত্রণ করব, আবার বছর অন্যান্য সময় যখন তুলনামূলকভাবে মশার প্রকোপ কম থাকবে তখন আমরা এই বিষয়ে নিশ্চুপ থাকবো, তাহলে হবে না। আমাদেরকে বছর ব্যাপী যখন মশা থাকে এবং যখন মশা থাকে না সেই সব পুরো সময়টাতে এই কার্যক্রমটি চালাতে হবে। আপনারা লক্ষ্য করবেন 18 সালে মশার প্রকোপ বৃদ্ধি পেয়ে ভয়ঙ্কর ডেঙ্গু রোগের উত্থান ঘটেছিল। ডেঙ্গু অনেক আগেই এসেছে, কিন্তু 18 সালে ডেঙ্গু একটি খুব তাৎপর্যপূর্ণভাবে সারা দেশকে নাড়া দিয়ে গিয়েছিল। 19 সালে ঢাকা সিটি কর্পোরেশন বেশ কিছু উদ্যোগ নেওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ কমে গিয়েছিল এবং মশা আমরা অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম। আমরা অবশ্যই সিটি কর্পোরেশনকে ধন্যবাদ দিব যে তাদের বেশ কিছু উদ্যোগ আমাদেরকে এই সফলতার পথে নিয়ে এসেছিল। কিন্তু এখন মাথায় রাখতে হবে শুধুমাত্র বছরের নির্দিষ্ট সময়ে সিটি কর্পোরেশনের মধ্যে একটি একক প্রতিষ্ঠান চেষ্টা করলেই মশাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা জনসাধারণ, বিশেষজ্ঞ এবং সর্বমহলের সহযোগিতা প্রয়োজন। আমাদের ময়লা আবর্জনার এখন পর্যন্ত কোনো পরিকল্পিতভাবে ডিসপোজাল নেই। আমাদের ঢাকার আমিনবাজার বিভিন্ন জায়গায় যে আমরা ময়লা ডিসপোজাল করছি সেটি কিন্তু আমাদের আলোচনার বাইরে আসছে মশা নিধনের ক্ষেত্রে। মনে রাখতে হবে ময়লা আবর্জনা এটিকে যদি আমরা পরিকল্পিতভাবে আমাদের শহর থেকে নিষ্কাশন করার ব্যবস্থা না করতে পারি তাহলে কিন্তু বছরের খানিক সময় আমরা মশাকে নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু সেটি আরেকটি জায়গায় তার নতুন উৎসমূল সৃষ্টি করবে। মশার জন্য মশার উৎস, মশার বিস্তার এবং মশার প্রকোপ, এই তিনটি বিষয়কে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষজ্ঞদের সহায়তার পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসতে হবে, নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে যে তারা কিভাবে এই মশার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে, এবং অবশ্যই সরকারকে এই তিনটি পক্ষকেই কি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাদের অংশগ্রহণের পদ্ধতিটি কিরকম হবে, তাদের অংশগ্রহণের কাজের জায়গাটি কিরকম, পরিধিগুলো কিরকম, এগুলো সম্পর্কে জনসাধারণকে সরকারকে
দিক নির্দেশনা দিতে হবে। এই সমস্ত কর্মকাণ্ড যদি আমরা করতে পারি তাহলে আমরা মশাকে নিধন করতে পারবো। বছরের একটি নির্দিষ্ট সময় আমরা মশার কথা বলি, বছরের নির্দিষ্ট সময় কোনো না কোনো ভাবে কেটে যায়, তারপরে আমরা মশা নিয়ে চুপ থাকি। ওই সময়টাতে মশা তার উৎস এবং তার বিস্তারের জায়গাগুলো নতুন করে আবিষ্কার করে এবং নতুন করে প্রস্তুতি নেয় পরের বছরের জন্য, যার কারণে পরের বছর আমাদের সাধারণ প্রস্তুতিগুলো অনেক সময় বিপর্যয়ের মুখে পড়ে। এই বিষয়টিকে নিয়ে ভাবতে হবে বিশেষজ্ঞ, সরকার এবং সাধারণ মানুষকে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই নুরুল কবির। আপনি জানেন যে ডেইলি সানে আজকে একটি শিরোনাম রাখা হয়েছে স্মোকিং আনঅ্যাবাইটেড ইন পাবলিক হসপিটালস, অর্থাৎ বেসরকারি একটি হসপিটালের গবেষণায় একটি তথ্য উঠে এসেছে যে রাজধানীর যেই হসপিটালগুলো রয়েছে সেগুলোর প্রায় ৭১% যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারাই এই স্মোকিংয়ে জড়িত। তো যেখানে বেসরকারি থেকে শুরু করে সরকারি হসপিটালগুলো নানাভাবে জনগণ যারা রয়েছেন, যারা অসুস্থ ব্যক্তিরা রয়েছেন, যারা তরুণরা রয়েছেন, বিভিন্নভাবে এই স্মোকিং থেকে দূরে থাকার পরামর্শ দেন, তারাই আসলে এই নেশায় অভ্যস্ততায় চলে যাচ্ছেন এবং বেশ এটার সাথে কিন্তু অনেক জটিল রোগেও আক্রান্ত হচ্ছেন। আপনার কাছে কি মনে হয় যারা বিভিন্নভাবে চিকিৎসক যারা রয়েছেন, যারা নানা পরামর্শ দিয়ে রয়েছেন, তারা তাদের কাছ থেকেই যদি আমরা এরকম তথ্য পাই তাহলে পদক্ষেপটা আসলে কি নেওয়া উচিত? আসলে সরকার ধূমপান নিরোধে অনেক কিছু ভূমিকা রেখেছে, অনেকগুলো। যেমন আমরা এখন দেখি যে ধূমপানের যে সিগারেটের যে প্যাকেট তার উপরেই কিন্তু বেশ সতর্কতামূলক এবং বেশ ভয়ঙ্কর কিছু বিজ্ঞাপন আমরা দেখি। এবং আমরা জানি একটি পাবলিক ল আছে, আপনি প্রকাশ্যে যদি ধূমপান করেন আপনার 50 টাকা জরিমানা হবে। এই আইনটি পাশ করা হয়েছে বেশ কিছুদিন আগে। আমাদের প্রশ্ন হলো এই আইনটির কার্যকারিতা কোথায়? এখন পর্যন্ত কয়জন লোককে জরিমানা করা হয়েছে? আপনি রাস্তায় গেলে প্রকাশ্যে ধূমপান দেখবেন, আপনি হসপিটালে ধূমপান আসলে আরো দ্রুত হয়। আমি ব্যক্তিগতভাবে গত 8 দিন একটা হসপিটালে ছিলাম, আর আমি সেখানে দেখছি বারান্দাতে যে যারা পরিচ্ছন্নতা কর্মী, এমনকি ডাক্তারদেরকে আমরা স্মোক করতে দেখছি। এবং তারা বলছে যে আমরা কোথায় স্মোক করবো। ঠিক আছে, এখন আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। এক হলো ধূমপানটি আপনি একদিনে নির্মূল করতে পারবেন না, আবার ধূমপান নিয়ন্ত্রণের জন্য যে কার্যক্রমগুলো গ্রহণ করতে হবে সেগুলো হতে হবে স্বচ্ছ এবং খুবই সমন্বিত। যেমন হসপিটালে ধূমপান যারা করছে এরা কিন্তু রোগীরা না, রোগীরা সাহস পায় না। হসপিটালে ধূমপান করছে যারা হসপিটালের আধিকারিক, যারা নিয়ন্ত্রক, তারা জানে যে কোথায় যে ধূমপান করলে কোনো না কোনো ভাবে পাবলিকদের দৃষ্টি এড়িয়ে যাবে, অর্থাৎ অনুসন্ধানী দৃষ্টিতে তাদেরকে খুঁজে বের করা যাবে, কিন্তু সাধারণ দৃষ্টিতে কিন্তু তারা ধরা পড়বে না। তাহলে আমাদের অবশ্যই এই ধূমপান কক্ষ, আমাদের অনেক জায়গা আছে ধূমপানের কক্ষ, ধূমপানের জন্য নির্দিষ্ট কক্ষ, ওই জায়গার বাইরে আপনি ধূমপান করলে আপনি জরিমানার শিকার হবেন, আপনি কারণ দর্শানোর শিকার হবেন। তাহলে প্রত্যেকটা মানুষকে যারা ধূমপায়ী তাদের জন্য ধূমপানের ব্যবস্থা যদি করা যায় তাহলে ভালো, আর যদি না করা যায় সেক্ষেত্রে তারা যদি করে সেক্ষেত্রে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা এখন সিসি ক্যামেরা দিয়ে খুব সহজেই সারা এলাকা নিয়ন্ত্রণ করতে পারি এবং এই এলাকা নিয়ন্ত্রণ করে আমরা কিন্তু ধূমপানকে বাধা দিতে পারি। আরেকটি বিষয় হলো যে ধূমপানের করলে ক্যান্সার হয়, ধূমপান করলে ফুসফুসের ক্ষতি হয়, ধূমপান করলে গর্ভের শিশুর ক্ষতি হয়, এই ধরনের বিজ্ঞাপন আমরা অনেক দিন ধরে দিচ্ছি এবং তার ফলশ্রুতিতে ধূমপান কতটুকু কমছে বা বাড়ছে এই বিষয়ে আমাদের কোনো তথ্য হাতে নেই, কিন্তু ধূমপান কিন্তু বেড়েই চলেছে। তাহলে ধূমপান নিরোধ করতে হলে আপনাকে অবশ্যই সাধারণ মানুষের মধ্যে একদম প্রাথমিক প্রেক্ষিতগত তথ্য উপস্থাপন করতে হবে। ব্যক্তিগতভাবে আমার বাবা ধূমপায়ী, আমরা সে কিছুদিন আগে শুধু ধূমপানের কারণে হৃদরোগ হয়েছে, এবং ডাক্তার স্পেসিফিকলি বলেছে যে আপনি ধূমপানের কারণে আপনার হার্টের ইএফটা কমে গেছে। তাহলে এই সংখ্যাগুলো বা এই ধরনের একদম প্রায়োগিক তথ্যগুলো জনসাধারণের কাছে পত্রিকা বা মিডিয়ার মধ্যে দিয়ে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে এটির ফলাফল আরো ভালো হবে বলে আমরা মনে করি। এবং সর্বোপরি আইনের কার্যকারিতা দরকার। ইউরোপের বিভিন্ন দেশে ধূমপান করা একটা অ্যাডভেঞ্চারের মতো ব্যাপার, যে একবার যে ধূমপান করতে পারবে সে যদি কোনোভাবে জরিমানার শিকার হয় তাহলে 7 দিন সে জরিমানার ভয়ই করবে না। অর্থাৎ এই জরিমানার বিষয়টিকে আরো নিয়ন্ত্রণ না করা গেলে পাবলিক হসপিটাল তো দূরের কথা, অন্যান্য আরো জায়গায় ধূমপান হচ্ছে যেটা আরো সেন্সিটিভ জায়গা, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ নুরুল কবির আপনাকে আজকের সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল কবির। চলে যাচ্ছি পরের সেগমেন্টে। এই পর্যায়ে রয়েছে আজকের রাশিফল, জানাচ্ছেন জ্যোতিষবিদ কেসিপাল।
অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ পাবেন। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। তাই তো সর্বদা চোখ কান খোলা রেখে সময়টি অতিবাহিত করতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষক গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেওয়ায় দুর্যোগ অনেকাংশে প্রশমিত হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন জয়লাভ করবেন তেমনি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এমনকি সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। সব মিলিয়ে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করবেন। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা সম্পত্তি লাভে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা মিত্রতায় পর্যবসিত হবে। এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, যার ফলে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগে সে হাজির হবে। পাওনা টাকা আদায় হবে। ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা এমনকি সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। প্রেমিক প্রেমিকাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের মাতাম চলতে পারে বা আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। এমনকি পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পার, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। এমনকি কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশলের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন, যার ফলে দিনটি অধিক স্মরণীয় হয়ে থাকবে। শত্রুরা মিত্রতায় পর্যবসিত হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। তবে দ্বিচক্র যান বর্জন করতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হতে পারে। সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক দেখছিলেন আজকের রাশিফল। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ সকালের বাংলাদেশ। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।